বাবা, শেষমেশ একটা ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো? এই বিয়ে করতে আমি পারবো না। বিয়ে বাড়িতে বরের কবুল বলার ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যেই অনেকে কানাঘুষো কথা শুরু করে দিয়েছে। একজন মহিলা তো বলেই উঠল, এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম, আহারে বেচারির সাথে এমন কাজটা যে কে করেছে, আমরা তো এসব ব্যাপারে কিছুই শুনলাম না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না রহিমা বেগম। মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটা ভাবে দিয়ে দিতে চান, যেন এসব বিষয় জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোড়াজুড়িতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে। রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন, কি সব যাতা বলছেন? এমন কিছুই হয়নি মধুমিতার সাথে। খামাখা ওনাকে চুপ করিয়ে কি লাভ বাবা? উনি তো ঠিকই বলেছেন। তোমরাই তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছো। বাবা রায়হান, চুপ থাক বাবা। আমি তোর ফুপু, তোর পায়ে পড়ি, এসব মিথ্যে অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। মিথ্যে কেন বলছো ফুপি? বলো, তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখেনি নিজের কাছে এক রাত? কিছু না করে ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি। এত কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে। পায়ে তার আলতা, হাত ভর্তি মেহেন্দি, গয়না দিয়ে পা থেকে মাথা অবধি ভরপুর, চোখে টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব তার সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল সে। রহিমা বেগম দেখেও কিছু বলছেন না। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। রফিক ইতিমধ্যে বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে তাদের চলে যেতে বলেছেন, আর রায়হানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলেছে চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক, তাদের তো এখনো কাটা গায়ে নুনের ছিটে দেওয়া বাকি। মধুমিতা রুমের দরজা লাগিয়ে সেখানে বসে কাঁদতে লাগলো আর জীবনের হিসেব কষতে লাগলো। মধুমিতা জাহান তুলি, ঢাকা মেডিকেলের ছাত্রী, ছোট থেকে খুব চঞ্চল ও মেধাবী, লম্বা, চেহারা অনেক ফর্সা না হলেও মায়াবী। মধুমিতার বাবা নেই, মায়ের সাথে মামার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। রায়হান হলো তার মামার বড় ছেলে। একসময় এই রায়হানই মধুমিতাকে পাওয়ার জন্য পাগল ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। কিছুদিন আগের ঘটনা, রিয়াদ নামের পাড়ার এক বকাটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত। একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চড় মেরে দেয়। এইটা যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রিয়াদের ইগো হার্ট হয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ। এক হোটেলে অজ্ঞান হয়ে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তার সহায় ছিল মেয়েটার। ওই দিন সেই হোটেলে ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। মধুমিতাকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে রহিমা মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায়। মধুমিতাকে বাসায় এনে রফিক ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপিংয়ের বিষয় ছড়ানোর আগেই তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে মধুমিতার। তবে রায়হান মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ, এখন আর তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না। তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে, সেই প্রতিশোধ নেওয়াটা এখনো বাকি, তাই বিয়ে বাড়িতে এত কাহিনী করলো সে। দেখলে গো ননদিনী, বিয়ে বাড়িতে সবার সামনে কি কাণ্ডটাই না হলো। এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে কেটে টুকরো করছিল রহিমা। তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে।
এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা খুব ভালো করেই জানে রহিমা। নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারায় ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে। রহিমা আর তার মেয়েকে কখনোই সহ্য করতে পারত না রায়হানের মা, তাই এই বাড়িতে থাকতেও চায়নি রহিমা। তবে ভাইয়ের জোড়াজুড়িতে বছরের বেশিরভাগ সময় এখানেই থাকা হয় তার। মাঝে মাঝে শ্বশুরবাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে আসেন সে। শ্বশুরবাড়ির সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো, তবে সেখানে থাকলে যে বরাবর মৃত স্বামীর কথা মনে পড়ে, তাই তারাও রহিমাকে জোর করেনি সে বাসায় বেশিরভাগ থাকতে। কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য। বিয়েতে অবশ্য তারা কেউ আসেনি, এর একটা কারণ আছে, তারা কেউই রায়হানকে তেমন পছন্দ করত না। তবে এসব ভাবার বা কারো কথায় কান দেওয়ার সময় নেই। ওদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই তো নিজ হাতে মধুমিতার পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা। তাই নিজের কাজে আবার লেগে গেল। মধু, মা আমার, দরজাটা খুলতো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা। জানলার দিকে তাকিয়ে দেখে বাহিরে অন্ধকার। রাত হয়ে গিয়েছে বুঝি। সময় কখন কাটলো বুঝতেই পারেনি সে। এখনো তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুলল সে। মা, মা ডাকটা শুনে যেন আত্মা কেঁপে উঠল রহিমার। কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাকটার পিছনে। মেয়েটির চোখ মুখ ফুলে একাকার, কেঁদেছে হয়তো খুব। তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে। মধুমিতাও না করতে পারল না, পেটে যে একটা দানাও পড়েনি সকাল থেকে। মা, সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে? কি সব বলছিস? কে কি বলবে? আর তোর মার হাতে এত ফালতু সময় কোথায় বলতো? আমি এখানে আর থাকতে চাই না মা। তুই চিন্তা করিস না মা, কারো কোনো কথা তোকে আমি শুনতে দিব না। কালকেই তোর দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা। সেখানে সবাইকে আমি জানিয়ে দিয়েছি, তোর বড় চাচা, ফুফু, তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর মামা? তাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি। এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে। মধুমিতা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর রহিমা হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতার দাদুর বাড়িতে। ওনারা সবাই গ্রামেই থাকে। থাকবে নাই বা কেন? ওনারা তো জমিদার বংশ, গ্রামের প্রধান। সবার ভালো মন্দ তো তারাই দেখে। বাড়ির সামনে নামতেই রহিমার যেন আর তর সইছে না। ভাবিকে মনের সব কথা বলে নিজেকে হালকা না করলে সে থাকতে পারবে না। তাই মধুমিতাকে রেখে নিজেই ব্যাগ নিয়ে আগে ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে মধুমিতাও হেসে দিল। অনেকদিন পর গ্রামের গাছগাছালি, পুকুর এসব দেখে তারও ভালো লাগছে খুব। সেও তাই এদিক ওদিক তাকিয়ে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে পড়ে না যায় তাই সামনের লোকটি শার্ট খামচি দিয়ে ধরল। ওদের মাথার ওপর মধুমিতার ওড়না এসে পড়ে দুজনকে ঢেকে ফেলেছে একদম। এমন সময় সামনের ব্যক্তিটির কণ্ঠ শুনতে পায় মধুমিতা। স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতন ঢুকছো কেন? বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল সোহান। ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় মধুমিতা, আর বাতাসে উড়তে থাকা ওড়নাটা টেনে নিচে নামিয়ে নেয়। খোপাটাও খুলে গিয়েছে। অবাধ্য চুলগুলো সামনে এসে এলোমেলো ভাবে উঠছে। এদিকে সোহান একটু আগে অজানা কোনো রমণীকে ঝাড়ি দিলেও এখন এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই ঘোরটার বেশিক্ষণ রইল না। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা খুব ভালো করে জানা আছে। এই, কে আপনি? আর একটু আগে আমাকে ঝাড়ি মারলেন কেন? সোহান যেতেই নিয়েছিল, তবে মধুমিতার কথায় থেমে যায়। পিছনে ফিরে তাকায় মধুমিতার দিকে। তখন ওড়নার নিচে থাকায় মধুমিতাকে চিনতে পারেনি, তবে এখন ঠিকই চিনতে পারছে। তবে মধুমিতা হয়তো চিনতে পারেনি তাকে। চিনবেই কি করে? যে কয়েকবার এ বাসায় এসেছে সেই কয়েকবারই পড়াশুনোর খাতিরেই ঢাকায় ছিল সোহান। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। এ কথা বলেই সোহান বাড়ির ভিতরে ঢুকে গেল। মধুমিতা হাঁ করে তাকিয়ে আছে
ছেলেটা ইগো দেখিয়ে অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো, কিছুই বুঝতে পারছে না সে। আর কিছু না ভেবে সেও বাসায় প্রবেশ করলো। আজ জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, গরুর গোস্ত থেকে শুরু করে খাসির মাংস কিংবা হরেক রকমের পায়েস, সেমাই, সবকিছু যেন ভরপুর রান্না হয়েছে। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির অনুষ্ঠান। মনে হবেই নাই বা কেন, আজ কতদিন পর পুরো পরিবার একসাথে দুপুরের খাবার খাবে। মধুমিতার বড় চাচা সোহেল সরকার, তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মুক্তা স্বামী নিয়ে দেশের বাহিরে পাড়ি জমিয়েছে। ছোট মেয়ে সিনহা এবার 10ম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে সোহান সরকার, পেশায় একজন ডক্টর। মধুমিতার ছোট ফুফু শিফা, তার 1 মেয়ে ঝুমুর, এক ছেলে যে বড় তার নাম মীরাব। সাথে তো মধুমিতার দাদা দাদি আছে। এতদিন পর সব ভাই বোনেরা একসাথে হয়ে কত খুশি। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। মধুমিতাও যেন সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি। শুধু মুক্তা আপুকে খুব মিস করছে সবাই। আর সোহান হলো সবার বড়। সে একপাশে চুপ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। এই মৌমাছির মধু, তোর চুল এত বড় কেন রে? তোরে কতবার বলছি আমারে মৌমাছির মধু ডাকবি না। ওর তো ঘাড়ের রগ সব তেরা, বলে লাভ নাই মধু আপু। ওর তো পুরা মাথাই নষ্ট। নতুনের কি? এই পুরো গ্রুপ পেলে আমাকে পচালে ভালো হবে না, কিন্তু বলে দিলাম। পচাবো না কেন? তোর জন্য তো আমি একটা নতুন নামই ভাবছি। আজ থেকে তোর নাম মুরগির পায়ের নুপুর। বাহ, কি মেধা আমার! নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। পরে তুই গাইবি আর নাচবি, ঝুমুর ঝুমুর নুপুর বাজে, মুরগি মেলেছে পাখনা আয়া। থাক, বেচারিকে আর কেউ পচাবে না। ছোট আম্মু, দেখো সবাই আমাকে মানসিক নির্যাতন করছে। কার এত বড় সাহস রে আমার পরি মেয়েটারে কথা শোনায়? ও পড়ি না ছোট আম্মু, ও হলো পেতনি। দেখো না চুলগুলো কেমন কোকড়ানো। সবাই এভাবেই নিজেদের মধ্যকার খুনসুটি দিয়ে আছে। আর সোহান যেন এসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে। সে ওদের সবার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। তার সব সময় শান্ত পরিবেশই ভালো লাগে। গম্ভীর স্বভাবেরও বলা যেতে পারে। তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলের ছেলেটাকে চাইলেও কেউ ইগনোর করতে পারবে না। তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুর বাদে সবাই ইগনোর করে নিজের দুষ্টুমিতে ব্যস্ত। শুধু ঝুমুর একটু পর পর পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে সোহানকে। এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করেছে। দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই ভাত ঘুম দিয়েছে। তবে দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে মধুমিতা। আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার। তবে এখন কাকে বলবে আনতে? গ্রামের বাড়িতে যে সচরাচর সবখানে দোকানপাটও থাকে না। এক কাজ করা যায়, ফুফিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছিল মধুমিতা। দুধে চুবিয়ে রাখা গোল্লা গোল্লা ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতোই লাগবে। মধুমিতাকে আর কে পায়, দৌড়ে নিচে নামছিল আর কারোর সাথে সজোরে ধাক্কা। আউচ! আবার তুমি? মধুমিতার মনে পড়ল সকালের কথা। তখন সোহানি তাড়াহুড়ো করে ঢুকছিল। তবে বকাটা দিয়েছে মধুমিতাকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সোহানকে কিছু না বলতে দিয়ে এবার সেই বলা শুরু করলো। ইউ ননসেন্স! কে আপনি? দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এই কথা বলে এই মধুমিতা একটা ধো দৌড় লাগালো। ওকে আর পায়কে সোহান পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। সবসময় সে সবাইকে কথা শোনায়, আজ এই 2 দিনকার পিচ্ছি মেয়ে কথা শোনালো তাকে। আর কি বললো সে? চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার, নিজের রুমে যাবে না নাকি সে? এর বদলা সোহান সরকার ঠিক পরে নিয়ে ছাড়বে। একদিন বিকালবেলা সবাই ঠিক করেছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। ট্রুথ ও ডেয়ার খেলাও খেলবে সব ভাই বোন মিলে। তবে সোহান এসব খেলায় যেতে চায় না। কিন্তু বাবা সোহেল এর জিদের কাছে হার মেনে ওকে ওদের দায়িত্ব নিতে হয়। ওরা সবগুলোই তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়ে থাকে, তার সাথে ম্যাচিওর কাউকে তো থাকাই উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো।
গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন ট্রুথ আর ডেয়ার খেলার পালা। প্রথমে মীরা বোতল ঘোরালো, মুখের দিক সিনহার দিকে এসে পড়েছে। ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। ক্রাশের নাম বল। লাজুক ভঙ্গিতে মুর্তাসিম আর হামজা। এরা তো পাকিস্তানি ড্রামার নায়ক। একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দেবো একদম। সামনে এক্সাম আর উনি পড়া বাদ দিয়ে ড্রামা দেখে? এই বয়সে ক্রাশ কি আবার? ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এই জন্যই তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো বুড়ো আনরোম্যান্টিক হয়ে গেছো, আমাদেরও এমন বানাতে চাও নাকি? আমি বুড়ো আনরোম্যান্টিক? ঠিকই তো বলছে। এত বড় হয়েছো, না করছো প্রেম, না করছো বিয়ে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানেজ ভুলে গেলি দেখি। নিজেই জানে না আর একজনকে শেখায়। সোহান কিছু বলতে যাবে, এর আগে ঝুমুর চিল্লিয়ে বলে উঠল, মধুমিতা, তোর গায়ে যোগ। আ এক চিৎকারে সবার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। গাছে বাড়ি খেয়ে ওর চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করলো। এত জোরে তো 10টা বক্স একসাথে বাজলেও আওয়াজ হয় না। এদিকে ভয়ে মধুমিতা সিনহাকে এমনভাবে চেপে ধরেছে যেন ওর দম যায় যায়। যতই ঝগড়া করুক বোনই তো। সোহান আর কিছু না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল। মধুমিতার আর এত কিছুর হুঁশ নেই। ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপুনি অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার। কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার। একটু পর মধুমিতা শান্ত হলে এক ঝটকায় সরে যায় সে। ইস কি লজ্জা! তার এমন রিয়েকশন দেখে সোহান সহ বাকি সবাই হেসে দিল। বাহ, কি রোমান্টিক! একটা ঘুষি দিব, এখানে রোমান্টিক কিছু হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে এবার সোহানও হেসে দিয়েছে মধুমিতার রিয়াকশন দেখে। মেয়েটা আসলেই বাচ্চা। এদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখল মধুমিতা, তবে লজ্জায় আর দ্বিতীয়বার তাকায়নি। এদিকে একে তো সবাই এসেছে বিকেলের দিকে, এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা। নদীর উপরের ব্রিজের পরিবেশটা খুব সুন্দর। একটা বড় দোকানও আছে সেখানে। সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে। সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি। সন্ধ্যা শেষে রাত নামলো। আকাশে পূর্ণিমার চাঁদ। সবাই বাড়ির উঠোনে বসে গল্প করছে। এই রাত আবার কতদিন পর আসে কে জানে। কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হোস্টেলে উঠতে হবে। পড়াশোনায় এমনিতেই গাফিলতি হয়েছে অনেক, তবে কারোরই আলাদা হতে ইচ্ছা করছে না। মধুমিতা, কয়েকদিন আরো থেকে গেলে কিন্তু পারতি। না ভাইয়া, তা আর সম্ভব না। কোনো সমস্যা হলে সবার আগে এই ভাইকে কল করবি বলে দিলাম। আপুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই। সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। কি বলে এই মেয়ে? সোহানও ভ্রু কুচকে তাকিয়ে আছে ওর দিকে। সিনহা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে নেয়। না মানে সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে, তাই বললাম। হ্যাঁ, তো আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি নাকি? তো আমি কি কাউকে বলেছি আমার বোঝা টানতে? আজব, কিছু মানুষ সবসময় বেশি বুঝে। ব্যাস ব্যাস হয়েছে। এই মৌমাছির মতো তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস, দিয়ে দিবি আমাকে? এই যে নিয়ে এসেছি। দে। মধুমিতা এক এক করে সবাইকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মীরাবেরও নাকি মেহেন্দি দিতে ইচ্ছা করছে, তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেন্দি দিয়ে দিচ্ছে। তবে সোহানেরও কেন জানি বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি, আমার কথাটা আরেকটিবার ভেবে দেখবেন কিন্তু। খুব বিনয়ের সাথে কথাটা বলল মরিয়ম বেগম। ভেবে তো দেখবই ভাবি, তবে আপনি তো সব জানেনই আমার বাচ্চা মেয়েটার ওপর গত কিছুদিন ধরে কি ঝড়টাই না গিয়েছে। তাই এই সব ব্যাপারে আমি ওকে এখন কিছু বলতে চাই না। এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দিব? ঘরের মেয়ে ঘরেই রেখে দেব। তবে এসব কথা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সিনহা।
এই একটা বাজে স্বভাব ওর, সবার কথায় শুধু আড়ি পাতা। তাদের দেখার আগেই আবার আস্তে আস্তে করে সরে গেল সে। তার ছোট মাথায় যা বুঝার সে বুঝে গিয়েছে। পরের দিন সকালে আজ মধুমিতা ঢাকায় ফিরে যাবে, সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। সোহানেরও আজ না চাইতেও ঢাকায় ফিরতে হচ্ছে, বাবার কড়া আদেশ। হোস্টেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে সোহান। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকা যাবে ওরা। মধুমিতা তো খুব খুশি, এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকের কত প্রেমের গল্প আর উপন্যাসের ট্রেনে হওয়া প্রেম সম্পর্কে শুনেছে সে হিসাব নেই। এখন কোনোভাবে নিজেও তেমন কাউকে পেয়ে গেলে হয়। অন্তঃপর ট্রেন চলছে তার নিজের গতিতে। মধুমিতা জানলার পাশের সিটে বসেছে। পাশেই সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সামনে এক বয়স্ক দম্পতি বসে আছে। মধুমিতা জানলার দিকে তাকিয়ে বাহিরের গতি দেখছে। কোন ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়াল নেই, সামনে পাল্লা দিয়ে উঠছে সেগুলো। সোহান কিছুটা বিরক্ত হয়েই বলে, তোমার কি হিজাব নেই? আছে কেন? বাইরে চলাফেরা করলে হিজাব পরবে, নয়তো চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায় কিন্তু খুলে না যায়। আচ্ছা। সামনে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। একজন বোরখা পরা, আরেকজন পাঞ্জাবি, মাথায় টুপি। দেখেছ গিন্নি, ঠিক আমাদের মতো এক সময় আমরাও এমন ছিলাম, মনে আছে? কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল করতাম। তার বলতে, তা বাবা, বিয়ে হয়েছে কতদিন হলো? তাদের কথা শুনে দুজনে কিছুটা হতভম্ব হয়ে পড়ল। একে অপরের দিকে তাকালো। এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপল ভাবছে। না না দাদি, আপনি ভুল ভাবছেন। ইনি আমার চাচাতো ভাই হয়, আমার স্বামী না। হ্যাঁ, আমরা অবিবাহিত। থাক থাক, আর বলতে হবে না। আমরা এখন বুড়ো হলে কি হয়েছে, এক সময় জমিয়ে প্রেম করতাম, লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে। তোমরা তো তাও চাচাতো বলেছ। একবার তোমার দাদি এক শিক্ষকের সামনেও পড়েছিল, আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল। সেই দিনগুলোর কথা কি বলবো আর। চিঠিতে কথা হতো আমাদের, কখনো কখনো চিঠি আসতো, এত দেরি হতো যেন মন চাইতো গিয়ে যেন দেখে আসি কি লিখেছে। দোয়া করি তোমরাও যেন ভালোবাসার পূর্ণতা পাও। মধুমিতা কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে সোহানের দিকে তাকালো। সোহানও বুঝে গিয়েছে এদের আর বলে বোঝানো যাবে না, তাই প্রসঙ্গ এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল। মধুমিতা অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত। কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি, আলুর চপ, হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য। মধুমিতা না বললেও বুঝেছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয়ই। ঝালমুড়ি দেখে তো মধুমিতা অনেক খুশি। ঢাকায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। এই দম্পতি এই স্টেশনে নামবে না, পরেরটায় নামবে। তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজের গন্তব্যস্থানে। চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল। এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজের ফ্ল্যাটে যাওয়ার পালা। নামার আগে অবশ্য মধুমিতা সোহানকে একটা থ্যাঙ্কস জানিয়েছে। তারপর হোস্টেলে গেট খুলে দিয়ে ঢুকে গেল। মধুমিতা ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না, তবে সোহান ভাবছে অন্য কিছু। একটা ডেভিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল। অনেকদিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা, সাথে বান্ধবী মিসমিও আছে। ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টের নতুন স্যার এসেছে, ঢাকা মেডিকেলেরই ডক্টর।
দুইজন মাঠে হাঁটছে আর কথা বলছে। মুরগি খায় ধান, নতুন স্যার আমার যান। পাগল হলি? দুধ মাখন দই খায়, আমি শুধু নতুন স্যারকেই চাই। আরে কি সব হাবিজাবি কবিতা শুরু করলি? দোস্ত, তুই তো এই কদিন ছিলি না। ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে, একজন আমাদের ডিপার্টমেন্টে, অন্যজন আরেক ডিপার্টমেন্টের। দুজনেই যা দেখতে না। স্যাররা বাবা মায়ের সমতুল্য, তাই এসব ঢং বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে, সামনে এক্সাম। এমন সময় হঠাৎ মিসমির গায়ের ওপর কেউ এক বালতি জল ঢেলে দিল। কোন ডগি রে? দুইজনে পিছন ফিরে দেখে একদল ছেলে মেয়ে। বুঝতে আর বাকি নেই কিসের পাল্লায় পড়েছে তারা। ভার্সিটিতে পড়তে আসবে, র্যাগিং এর পাল্লায় পড়বে না, এমন খুব কম ছেলে মেয়েদের সাথেই হয় আজকাল। এখন এই গ্রুপে 3টে ছেলে আর 2টা মেয়ে আছে। একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র, সাথে 2 বন্ধু স্বপন আর আয়ান। মেয়ে দুটোর নাম আরু আর রুশি। দুজনেই ছোট ছোট ড্রেস পরা, উপরে ইউনিফর্ম। রুশির চুল বব কাট করা, ছোট ছোট, দেখতে চাইনিজদের মতো। এই মেয়েরা, এদিকে আসো। থাক, সরি বলতে হবে না, আমি খুব দয়ালু, মাফ করে দিছি। হোয়াট? কি বলছো এসব? কে কাকে মাফ করবে? ও মা, আপনার তো আমাকে সরি বলতেই রেখেছেন। ওই যে একটু আগে ভুলে পানি দিয়ে দিলেন। ভুলে পানি দিয়েছি তাকে বলবো? হি হি হি, ভুলেই দিয়েছেন জানি, নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন। জানলে হয়তো দিতেন না। এই মিশু, এখন অন্তত ঝামেলা করিস না। তুই মার্শাল আর্ট জানোস, তাই সব কিছুতে নাক গলাস না। এই নে, আস্তে কি বলিস? আর বলিস না, ও একটু এমনই। তুই কি আমাকে তুই করে বললি? হ্যাঁ বললাম। কেন, তুই আমাদের ক্লাসমেট না? না হলে তুই করে আমাকে বলছিস কেন? আমিও বললাম। ইউ ব্লাডি বিচ, আই উইল কিল। থামারু। রুদ্র পা থেকে মাথা অব্দি মিসমিকে দেখে নিল। অত্যাধুনিক পোশাকের ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট, উপরে গলায় পেঁচ দেওয়া ওড়না, মাথায় ছোট একটা হিজাবও আছে দেখি। মেয়েটার সাহস আছে মানতে হবে। পাশের মেয়েটার থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে রুদ্র। নাম কি তোমার? আশফি জাহান মিশমি। আপনার? সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো? আরে থাম। মাহিয়ান রুদ্র। কোন ইয়ার? ফার্স্ট। ওহো, পানি দেওয়ার জন্য সরি। এখন যাও। ইটস ওকে। মধুমিতা মিসমিকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালায় মধুমিতা শেষ। বাকিরা তো হা করে রুদ্রর দিকে তাকিয়ে আছে। যে রুদ্রর সামনে কেউ একটা বাড়তি কথা বললে তার খবর হয়ে যেত, সেই রুদ্রর আজ কি হলো? তো কি হলো এটা? কোনটা কি হলো? এই যে মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠিয়ে নাচালি। লাই কই দিলাম, জাস্ট একটু কথা বললাম আর কি। डाल में कुछ काला है। डाल में कुछ काला नहीं, पूरा डाल ही काला है। থাম তো, আমি ভাই সোজা কথার মানুষ। মেয়েটাকে ভালো লেগেছে, ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখ তো। চল এখন ক্লাসে যাই, সময় হয়ে গিয়েছে ক্লাসের। ক্লাসে বসে বসে গল্প করছে মিসমি আর মধুমিতা। কাল সকালে দুইজন নীলক্ষেত যাবে, কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে। কাল ভার্সিটি বন্ধ। এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছে তা দুজনের খেয়ালই নেই। বসেছেও একদম লাস্ট বেঞ্চে। এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়েছে, শুধু দুইজন এখনো জমিয়ে আড্ডায় ব্যস্ত। স্যার সবাইকে বসতে বলে চোখের চশমাটা আঙুল দিয়ে একটু ধাক্কা দিল। ক্লাসের কিছু মেয়েরা তো হাঁ করে তাকিয়ে আছে। স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো। মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন। হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা ও মিসমি একটু হকচকিয়ে গেল। আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্যার হয়তো। কখন এলো? अब हम दोनों का क्या होगा ভাতিজি? চুপ কর। সরি স্যার, আর হবে না। আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন। পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল। এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসেই থাকবে, কারণ ছাড়াই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকেদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এবার স্যার তার মুখের উপর থেকে বইটা সরালো।
মধুমিতা তো আচমকা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরো। সোহান ভাইয়া আপনি? বাহ, এত স্যার ঢোকার পরেও গল্প করলেন, এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন। ন্যূনতম ম্যানার্স দেখি আপনার মাঝে নেই। এই আবুল, স্যারকে ভাই বললি কেন? তোর কাজিন নাকি কোনো? আরে এই তো আমার সোহান ভাইয়া, যেই খারুচের কথা বলেছিলাম খালি চিল্লায়। লড়ে লাগ গে। গেট আউট। কিন্তু আই সেড গেট আউট। ম্যানার্স শিখে তারপরে ক্লাস করতে আসবেন। কি রে, কষ্টে কেঁদে দিয়েছিস? এখন মজার মুডে নেই আমি। কে হ্যান্ডসাম? হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র। আপনি কাবাবে হাড্ডি হতে কোথা থেকে আসলেন? আগে বলো, হ্যান্ডসাম কাকে বলছো? যাকে খুশি বলেছি, আপনার কি? আমারই তো সব। কিছু না, কাল আমরা ফ্রেন্ডসরা নীলক্ষেত যাব, ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যাই। কিন্তু ভাইয়া ক্লাসে তো সবাই নতুন, শুধু আমরা কেন? ঠিক বলেন, আমরা কেন? ইয়ে মানে সকালে পানি দিলাম না, তাই ছড়ি হিসাবে এমনটা বললাম। মধুমিতা না বলতেই যাবে, কিন্তু মিসমিস চিল্লিয়ে বলল, যাব। মিশু, আরে থাম তো, আমরা তো এমনিতেও কাল যেতাম, তাদের সাথে গেলেই বাকি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার বইয়ের টাকা আপনি দেবেন। ওকে, ডান। আজ তাহলে গেলাম। রুদ্র যেতে দেরি মধুমিতার মিসমিকে কিল ঘুষি মারতে দেরি না। আরে আরে, কি করছিস? থাম না। এসব কি মিশমি? রাগ করেছিস কেন? কেউ আমার উপর ফিদা হয়ে বসে আছে, আর আমি একটু ফায়দা নেব না? আমিও বুঝেছি সে তোকে পছন্দ করে, তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা করে নিবি নাকি? আমি কখন বললাম আমি মজা নিচ্ছি? মানে? মিসমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল হোস্টেলে ফিরে যেতে। দুইজনে